দেখতে দেখতে বেলা 2টা বাজে। জুঁইকে আবারও নতুন করে সাজিয়ে নিজের রুমে বসিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যে অতিথিরা আসা শুরু করে দিয়েছে। পুরো বাড়িতে রমরমা পরিবেশ। জুঁইয়ের বন্ধুরা একটু আগেই এসেছে। ওদের আসতে দেরি হয়। জুঁই গাল ফুলিয়ে অনেকক্ষণ ধরে কথা বলছে না। সেটা দেখে নাজমুল হাসতে হাসতে সজীবের উদ্দেশ্যে বলল, দেখছুস মামা, কালাচান রে বিয়া কইরা বান্ধবী আমাগরে ভুইলাই গেছে। বান্ধবীর ভাব বাড়ছে। ওর কথায় সজীব ও আশিক সহমত প্রকাশ করে বলল, 100% ঠিক কথা। জুই রেগে আগুন হয়ে বলল, ওই তোরা মেহেদিকে কালাচান বলবি না, তোদের কতবার বলতে হবে মেহেদি শ্যামলা। সেটা শুনে নাজমুল হাসতে হাসতে বলে উঠল, ও মা গো, চুরুলাভ। জুয়ের মেজাজ তো আরও চটে যাচ্ছে। এমনিতেই সবগুলো দেরি করে এসেছে, এর মাঝে আবার উল্টোপাল্টো কথা বলে যাচ্ছে সেই কখন থেকে। ধুর, এমন বন্ধু বান্ধবের সাথে সে আর কথাই বলবে না। এত সুন্দর করে সেজে গাল ফুলে বসে থাকা জুঁইয়ের দিকে তাকিয়ে নাজমুল আচমকা গেয়ে উঠল, বান্ধবী চলেছে শ্বশুর বাড়ির পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না কালাচানের বউ গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। ওর গান শুনে সকলের সাথে সাথে জুঁই নিজেও হেসে দিল। জুঁইকে হাসতে দেখে সজীব সঙ্গে সঙ্গে ক্যামেরার ফ্রেমে তা বন্দি করলো। সেটা দেখে জুঁই বলল, তুই আমাকে না বলে ছবি তুলছিস কেন? সজীব ক্যামেরার ডিসপ্লেতে ছবিগুলো দেখতে দেখতে বলল, শ্বশুরবাড়িতে যাওয়ার খুশিতে তুই যে দাঁত কেলিয়ে হাসতেছোস, সেই সময়টা ছবিটা বড় করে ব্যানারে বানিয়ে ভার্সিটির ক্যাম্পাসে ঝুলিয়ে রাখবো। ছবির নিচে বড় বড় করে লিখে দেব, কালাচানের প্রেমে পড়ে এক সুন্দরী কন্যা ড্যাং ড্যাং করে হাসতে হাসতে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। যাহারা এই শীতে বিয়ে করতে চাইছেন না, তাহারা আমাদের কালাচানের বউকে দেখে উৎসাহিত হন। জুই বড় একটা চিৎকার দিয়ে বলল, সজীবের বাচ্চা। সজীব হাসতে হাসতে জিভে কামড় দিয়ে বলল, ছি, কালাচানের বউ, আমাকে সজীবের বাচ্চা বলে অপমান করবি না। আমার সম্মানিত আব্বাজানের নাম সারফরাজ আহমেদ। জুই রেগে আগুন হয়ে ওর বান্ধবীদের দিকে তাকিয়ে বলল, এদের তিনটাকে এখান থেকে নিয়ে যা কেউ। তখনই আশিক দাঁত কেলিয়ে হেসে বলল, আমি আবার কি করলাম আম্মা? জুই রাগে কটমট করে বলল, এই আমি তোর কোন জন্মের আম্মা? আমার মতন সুন্দর একটা মেয়ে তোর আম্মা কিভাবে হয়? আশিক আবারও হেসে বলল, যেদিন থেকে কালাচান আমার আব্বা, সেদিন থেকেই আপনি সুন্দরী আমার আম্মা হইয়া গেছেন। ওদের কথা শুনে রুমের সকলেই হাসতে হাসতে পেট ব্যথা উঠে যাচ্ছে। জুই রাগি রাগি চোখে তাকিয়ে বলল, তোরা কি এই রুম থেকে যাবি, নাকি আমি নিজে তোদের বের করে দিব? নাজমুল দুষ্টুমি করে বলল, সুন্দরী আম্মার হাতে ঝাড়ুর বাড়ি খেতে খুবই বাজে দেখাবে, তার চেয়ে ভালো আপাতত পেট পূজা করাই উত্তম। বলে ওরা তিনটা বেরিয়ে গেল। জুই যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। অতঃপর কি যেন ভেবে যেন খিলখিলিয়ে হেসে উঠল। সেটা দেখে ত্রিধা প্রশ্ন করল, কিরে, আবার হাসতেছস কেন? পাগল টাগল হইছুস নাকি? হাসতে হাসতে জুঁইয়ের চোখের কোণে পানি চিকচিক করে উঠল। নীল হাতের টিস্যু দিয়ে সেটা মুছে দিয়ে বলল, আমরা জানি তুই কেন কান্না করছিস। আমরা তো আরও 3 বছর একসাথে আছি, তাই চাপ নিস না, ওরা তোকে আবার জ্বালাতে আসবে। জুঁই নাক টেনে হেঁচকি তুলে বলল, লেখাপড়া শেষ হয়ে গেলে আমি তোদের খুব মিস করবো রে। এবার নীল, শোভা ও ত্রিধা জুঁইকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলল, সবাই তো এক শহরেই থাকি, মিস করলেই একসাথে আড্ডা দিতে চলে আসবো। ওদের কথা শুনে এবার জুঁই মুচকে হাসলো। ওদের বান্ধবীরা কাণ্ড আহিয়া চুপচাপ দেখছে। সে ছোট থেকে লন্ডনে বড় হয়েছে, সেখানকার মেয়েরা ফ্রেন্ডশিপটাকে এত সিরিয়াসলি নেয় না। তাছাড়া সে নিজেও অনেকটা ভেতর চাপ চাপা টাইপের মেয়ে, নিজের অনুভূতিগুলো সকলের সাথে শেয়ার করতে পারে না, কথা বলে কম। তাই তার ক্লাসমেট ব্যতীত কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না কখনো। তবে দেশে ফেরার পর তার 2টা বেস্ট ফ্রেন্ড হয়েছে, একজন হলো রিহান আর একজন হলো ত্রিধা। এই দুজন মানুষ তাকে খুব বোঝে। রিহানের সাথে বর্তমান সম্পর্ক যাই হোক না কেন, রিহানের সাথে সম্পর্কের শুরুটা বন্ধুত্ব দিয়ে হয়েছে। ছেলেটা কখনো বন্ধুত্ব সম্পর্ককে অমর্যাদা করেনি তার। আর ত্রিধা তো তার সকল মন খারাপের সঙ্গী, সকল ভালো লাগার সঙ্গী। নিজে অবুঝের মতন কাজগুলো আহিয়াকে বুঝদারের মতন সামলে নিতে জানে। তখনই উষা খুশিতে চিৎকার করে বলল, বর এসেছে, বর এসেছে। কথাটা শোনা মাত্র জুঁইয়ের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এই তো সেদিন একটা বোকাশোকা ছেলে চোখের কালো ফ্রেমে চশমা লাগিয়ে কলেজ পড়ুয়া জুঁইয়ের সামনে এসে বলেছিল, আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনার আমাকে ভালো লাগলে এই নম্বরে কল দিবেন। বলে ছেলেটা হাতে একটা ফোন নাম্বার ধরিয়ে দিয়ে পালিয়েছিল।
আজ সে ছেলেটা রাজপুত্রের মতন জুঁইকে জয় করে নিতে এসেছে। তার কিছুদিন আগের সামান্য রাগটাকে পাগল রাজপুত্র বিয়ে অবধি টেনে এনেছে ভেবে মেয়েটি মুচকি হাসলো। তখনই জুঁই লক্ষ্য করলো ধীরে ধীরে তার রুমটা খালি হয়ে যাচ্ছে। ভাবিরা বাচ্চারা সবাই গেটের দিকেই চলে যাচ্ছে। শোভা নীলও গেল সেদিকে। তারা যাওয়ার আগে আহিয়া ও ত্রিধাকে অনেক জোর করেছে, কিন্তু ওরা যায়নি। গতকাল হলুদে আজকের তুলনায় অনেক কম লোক এসেছিল, তবুও দুই বন্ধু ওদের দুই বোনকে যেতে দেয়নি। আর আজকে যদি ওদের দুইটাকে বরপক্ষের সামনে দেখে খাটাস দুই বন্ধু ওদের দুই বোনকে গিলে খাবে। তখনই জুই বলল, আহি আপু, তোমার কি মন খারাপ হচ্ছে? জুইয়ের এমন অদ্ভুত প্রশ্নে আহিয়া জিজ্ঞেস করলো, মন খারাপ হবে কেন? জুই মুচকি হেসে আহিয়ার এক হাত নিজের হাতে নিয়ে বলল, বাংলাদেশে বিয়ে তোমার তেমন একটা কখনো দেখা হয়নি, তাই হয়তো তোমার মন বাহিরে যেতে চাইছে, কিন্তু ভাইয়া নিষেধ করেছে বলে যাচ্ছ না। আহিয়া মুচকি হেসে বলল, তেমন কিছু না, আমি নিজেও বেশি মানুষের সামনে যেতে অস্বস্তি বোধ করি, তাই এখানেই ঠিক আছি। জুই ওর হাতটা আর একটু শক্ত করে চেপে ধরে বলল, তুমি অনেক ভাগ্যবতী আপু। আমার ভাই বলে বলছি না, রিহান ভাইয়া সত্যি অমায়িক মানুষ, সে তোমাকে যত্নে আগলে রাখবে। ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে, যাকে বলে পাগলের মতন। আহিয়া কিছুই বলল না, সে শুধু চুপচাপ শুনল। তখনই পাশ থেকে ত্রিধা বলল, জানি তো, আমার রিহান ভাইয়া বেস্ট। আমার মতো ভদ্র মেয়ে এমন একটা দুলাভাই যে ডিজার্ভ করে। এবার আহিয়া ত্রিধার কান টেনে ধরে বলল, আর আমার ভাই বুঝি তোকে খুব কম ভালোবাসে? ত্রিধা মৃদু আর্তনাদ করে বলল, আপু, আমি সেটা কখন বলেছি? আহিয়া ওর কান ছেড়ে দিয়ে বলল, আমার ভাইয়াও তোকে অনেক ভালোবাসে। এক কথায় তার আসক্তি তুই। তোকে না পেলে আর কার কি সে করবে আমি জানি না, তবে আমার ভাইটা নিজে বাঁচবে না, উন্মাদ হয়ে যাবে। ত্রিধা কথা ঘুরতে বলল, তোমার ভাই এমনিতেই উন্মাদ, কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওর কথা শুনে জুই হেসে দিল। এবার আহিয়া জুইয়ের দিকে তাকিয়ে বলল, তুমি তো আরও বড় ভাগ্যবতী। বয়ফ্রেন্ডের সাথে রাগ করেছো, আর সেই বয়ফ্রেন্ড তোমার রাগ ভাঙাতে বিয়ের পিড়িতেই এনে বসিয়েছে। আহিয়ার কথায় শুনে ত্রিধা দাঁত বের করে হেসে বলল, আপু, বিয়ের পিড়িতে বললে ভুল হবে, তুমি বরং বলতে পারো দুলাভাই রাগ ভাঙানোর বাসর ঘরে। এবার সকলেই একসাথে হেসে দিল। জুই বেশ লজ্জা পেয়েছে, ওর চেহারা দেখেই বোঝা যায়। এদিকে গেটের সামনে বরপক্ষ কনেপক্ষ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মৃদুল লক্ষ্য করল সকল মেয়েদের পেছনে শোভা ও তার বান্ধবী দাঁড়িয়ে আছে। শোভা আজকে মেরুন ও গোল্ডেন কম্বিনেশনের সুন্দর একটা গর্জিয়াস থ্রি পিস পরেছে। মৃদুল ধীরে ধীরে শোভার পাশে গিয়ে দাঁড়ালো, তারপর আচমকা নিজের বাহু দিয়ে মেয়েটাকে হালকা ধাক্কা দিয়ে বলল, কি ব্যাপার সাবান শোভা? এখানে ছেলেদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকলে আপনার বয়ফ্রেন্ড কি রাগ করবে না, নাকি তাকে ছেড়ে নতুন আরেকটা খুঁজছেন? হালকা পরিচিত কণ্ঠস্বর শুনতেই মেয়েটা ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। কালকে সে ছেলেটাকে দেখে রাগে কণ্ঠে বলল, আমার বয়ফ্রেন্ড ছাড়তে যাব কেন? আমি তাকে অনেক ভালোবাসি এবং সেও আমাকে অনেক ভালোবাসে। মৃদুল অন্যদিকে তাকিয়ে মৃদু হাসলো, অতপর মুখ স্বাভাবিক করে আবারও বলল, তাহলে সুন্দর চেহারাটা এত ছেলেদের মাঝে এসে দেখানোর কি কি ছিল? শোভা বিরক্ত কণ্ঠে বলল, সেটা আপনাকে কেন বলবো, অসভ্য লোক। ওর কথা শুনে মৃদুল চোখ ছোট ছোট করে তাকালো। ওর চাহনি দেখে মেয়েটা বিরক্ত হয়ে নীলের হাত টেনে বাড়ির দিকে হাঁটলো। যেতে যেতে নীল অনেকবার প্রশ্ন করলো, কি হয়েছে, বাড়িতে কেন যাচ্ছিস, গেটের সামনে আর কিছুক্ষণ থাকলে কি হতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শোভা কোনো উত্তর না দিয়ে সোজা হাঁটলো জুয়ের রুমের দিকে। আজকে জুইকে বলতেই হবে এই অসভ্য ছেলেটার কথা। শোভা কোনো উত্তর না দিয়ে সোজা হাঁটলো জুয়ের রুমের দিকে। দেখলো অনেক লোক ভিড় করে আছে। আমন্ত্রিত অতিথির খাওয়ার পর বউ দেখতে এসেছে সবাই, তাই ওরা আর কিছুই বলল না। দেখতে দেখতে বেলা ফুরিয়ে যাচ্ছে। বরপক্ষের লোকেরা লাঞ্চ শেষ করেছে অনেকক্ষণ আগে। একটু পরেই বিয়ে পড়ানো হবে। আজকে মেহেদির বিয়েতে বরযাত্রী হয়ে মন্ত্রী সাহেব নিজেও এসেছেন, তাই চারিদিকে সিকিউরিটি অভাব নেই। ওনার জন্য আবির, আসিফ, আরিফ, তানভীর, রাকিব আলাদা রুমের ব্যবস্থা করেছেন। উনি সপরিবার রুমে ভেতরেই খাওয়া দাওয়া করেছেন। তবে আজকের এহসান আসেনি। সেটা দেখে আবির এহসানের কথা জিজ্ঞেস করলে উনি জানান এহসান অসুস্থ, তাই আজকে আসতে পারেনি। এটা শুনে আবির আর কোনো কথা বাড়ায়নি।
এহসানের আম্মু আবির ও তানবীরের কাছে রিকোয়েস্ট করে বলল ত্রিধাকে ওদের সাথে লাঞ্চ করাতে। আবির একটু ইতস্ত কণ্ঠে বলল, ওর ফ্রেন্ডরা এসেছে, ফ্রেন্ডদের ছেড়ে এখানে খেতে আসবে কিনা আমি জানি না, তবে বলে দেখছি বলে আবির তানবীরকে ইশারা করলো। তানবীর চুপচাপ চলে গেল মেয়ের কাছে। কিছুক্ষণ পর ফিরে এসে আবিরকে আস্তে করে সাইডে ডাকলো। অতঃপর কিছু একটা বলতে আবির এহসানের আব্বু আম্মুকে বলল, আপনারা কিছু মনে করবেন না, ত্রিধার লাঞ্চ করা শেষ, তাইও আসেনি। বোঝেনি তো, বাচ্চা মানুষ, ফ্রেন্ডরা এসেছে তাই সেদিকে সময় দিচ্ছে। মন্ত্রীর মেয়ে হেসে বলল, প্রবলেম নেই ভাইয়া, ওর মতো বয়সে আমরাও একই রকমই ছিলাম। আবির মৃদু হেসে ওদের সবাইকে খাবার এগিয়ে দিচ্ছে। ওর সাথে আছে তানভীর, রাসেল ও মোবারক। রাসেল ও মোবারক একটু আগে এসেছে, ওদের ফ্যামিলিকে প্যান্ডেলে খেতে পাঠিয়ে দিল। ওরা দুইজন যায়নি। আবির ফোন পেয়ে সরাসরি এই রুমে এসেছে। মন্ত্রী সাহেব খেতে খেতে তানভীরের দিকে তাকিয়ে বললেন, তানভীর, মেয়ে তো এবার থার্ড ইয়ারে উঠলো, এবার অন্তত কিছু তো ভাবো। তানভীর মৃদু হেসে গরুর মাংসের বাটিটা এগিয়ে দিয়ে বলল, আমার কাছে আমার মেয়েটা এখনো ছোট্ট আছে। মন্ত্রী সাহেব হেসে বললেন, তা তো অবশ্যই, কিন্তু আমার নাতিটা আর কত অপেক্ষা করবে? ওর সাথের বন্ধুও তো আজকে বিয়ে করে ফেললো, এবার অন্তত ওর পালা আসা উচিত। তানভীরকে চুপ করে থাকতে দেখে উনি আবিরের দিকে তাকিয়ে বললেন, আবির, তোমার ভাইকে বোঝাও। ত্রিধার লেখাপড়া নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, মেহেদি ও জুঁইয়ের মতন ওদের বিয়েটাও তো দিয়ে দেওয়া যায়। এহসান আর মাসখানেক দেশে আছে, তারপর তো সে বছরখানেকের জন্য আবারও চলে যাবে। মেয়ে তো তোমাদের কাছেই থাকবে, তাহলে এত টেনশন কিসের? নাত বইয়ের লেখাপড়া শেষ হলে না হয় ধুমধাম করে তুলে আনলাম। আবির মনোযোগ সহকারে পুরোটা শুনল, তারপর মৃদু হেসে বলল, আপনার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু সমস্যাটা হলো মেয়েটা এখন বিয়ে করতে চায় না। ওর লেখাপড়া শেষ হলে এসব নিয়ে ভাবতে চায়, তাই আমরাও ওকে জোর করতে চাই না। মেয়ের সুখই আমাদের সুখ। হুম, তা তো বুঝলাম, কিন্তু আমার নাতনিটার অত বয়স হচ্ছে, অল্প বয়সে বিয়ে করলে এতদিনে ছেলে মেয়ের বাপ হয়ে যেত, আর আমরাও নাতির ঘরের পুঁতি দেখতে পারতাম। কিন্তু সে তো জেদ ধরে বসে আছে, ত্রিধাকেই বিয়ে করবে। এবার পাশ থেকে তানভীর বলল, মেয়েটা লেখাপড়ার আরো মনোযোগ দিতে চায়, বর্তমানে বিয়ে নিয়ে কিছুই ভাবতে চায় না। ওর মতে যখন লেখাপড়া শেষ হবে তখনকার চিন্তা তখন করবে, সেসব নিয়ে বর্তমানে কিছু ভাবতে চায় না। এখন আমি ওকে কি করে জোর করি? তানভীরকে সাপোর্ট করে এবার আবির বলল, আমি বলি কি আঙ্কেল, এহসানকে আপনার অন্য কোথাও বিয়ে করিয়ে দিন। আপনাদেরকে আমরা কথা দিয়ে রাখলাম, কিন্তু লেখাপড়া শেষ হওয়ার পরে যদি মেয়েটা এহসানকে বিয়ে করতে না চায়, তখন ছেলেটার মন ভাঙবে। এহসান আমার ছেলের বয়সী, আমি চাই না দীর্ঘ অপেক্ষার পর ছেলেটা কোনো কারণে নিরাশ হোক। এহসানের আব্বু এবার চিন্তিত কণ্ঠে বললেন, মিস্টার আবির, এমন কেন মনে হচ্ছে যে ত্রিধা নিষেধ করতে পারে? আমার ছেলেকে রিজেক্ট করার মতন কোনো কারণ আছে আমি দেখতে পাচ্ছি না। সে দেখতে ভালো, হ্যান্ডসাম, স্মার্ট পার্সোনালিটি মানুষ, ভালো জব করে। তাছাড়া আমাদের ফ্যামিলি সম্পর্কে আপনাকে কিছু বলতে হবে না আশা করি। আবির আবারও হাসলো, অতঃপর ওনার দিকে তাকিয়ে ভদ্র তার সহিতে জবাব দিল, এহসান নিঃসন্দেহে ভালো ছেলে, ওকে আমাদের সবার পছন্দ। ওকে অথবা আপনাদের ফ্যামিলিকে নিয়ে আমাদের খান পরিবারের কোনো সমস্যা নেই, কিন্তু কথা হলো গত 2 বছরে ত্রিধাকে এহসানের প্রতি সামান্য আগ্রহ দেখাতে আমরা দেখিনি। এমনকি কিছুদিন আগে এহসানের কাছ থেকেই শুনলাম ত্রিধা নতুন সিম নিয়েছে, কিন্তু ওকে এখনো ফোন নাম্বারটি পর্যন্ত দেয়নি। তাহলে কিভাবে আশা করব ওদের দুইটার ভেতরে আগামীতে কোনো সম্পর্ক হবে? মন্ত্রী সাহেব খাওয়ার মাঝে মাথা তুলে তাকিয়ে বললেন, দেখো আবির, কিছু কথা সরাসরি বলা যায় না, তবু আজকে না বলে পারছি না। আমার নাতির সাথে আমার এই বিষয়ে কথা হয়েছে অনেকবার। ত্রিধার সাথে এহসানের প্রেম ভালোবাসা জনিত কোনো সম্পর্ক ছিল না কোনো কালেই। যতটুকু সম্পর্ক আছে সম্পূর্ণ এহসানের একতরফা। সে সবসময় নিজের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে তোমাদের বাড়ির মেয়েকে বিয়ে করার। যখন সে বুঝতে পেরেছে ত্রিধা প্রেমজনিত কোনো সম্পর্কে করার মেয়ে না, তখন সে চেষ্টা করেছে পারিবারিকভাবে ওকে বিয়ে করতে। ইনফ্যাক্ট সে এখনো অপেক্ষায় আছে ত্রিধাকে বিয়ে করার। এখন তোমাদের কি মনে হয় আমরা চাইলেও এহসানের অন্য কাউকে বিয়ে বিয়ে করবে? পুরো কথা শুনে আবির জবাব দিল, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি তো আপনাদের কথা দিতে পারছি না। মেয়ে তো এখন বিয়ে করতে চায় না। এবার মন্ত্রী সাহেব ধীর কণ্ঠে বললেন, তোমরা ত্রিধার সাথে কথা বলে দেখো, সে যথেষ্ট ভদ্র মেয়ে, তোমাদের কথা ফেলবে না।
এখন যদি রাজি নাও হয় তবে না হয় লেখাপড়া শেষ হওয়ার পরে বিয়ে হবে। তবে তোমরা বাড়িতে গিয়ে ওকে একটু বোঝাও। এহসানের দেশ ছেড়ে যাওয়ার আগে অন্তত এঙ্গেজমেন্টটা যদি করে। আবির মৃদু কণ্ঠে বলল, আমরা চেষ্টা করব। যদিও রাজি হয় তাহলে বাড়ির দুই মেয়ের এঙ্গেজমেন্ট একসাথেই হবে। মন্ত্রীর মেয়ে আশ্চর্য হয়ে বললেন, আরেকজন কার এঙ্গেজমেন্ট আবির ভাইয়া? আবির এবার মৃদু হেসে ওনার দিকে তাকিয়ে বললেন, ও সরি, আপনাদের জানানো হয়নি, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। 15 দিন পর এঙ্গেজমেন্ট, আর তার 15 দিন পরেই বিয়ে। অবশ্য সব সময় মতো ইনভিটেশন কার্ড পাঠিয়ে দেব। এবার এহসানের আব্বু বলল, এটা তো ভালো খবর, আপনারা বাড়িতে গিয়ে কথা বলে আমাদেরকে জানান। ভালোই হবে যদি দুই বোনের একসাথেই এঙ্গেজমেন্টটা হয়ে যায়। এদিকে বিয়েবাড়ির খাওয়া দাওয়া সবার শেষ। প্রকৃতিতে বিকেলের আবহাওয়া তৈরি হচ্ছে। কাজে চলে এসেছে মেহেদি ও জুঁইয়ের বিয়ে পড়াতে। এত আনন্দের মাঝেও মেয়েদের মন কিছুটা খারাপ হয়ে আছে। তার বেস্ট ফ্রেন্ড তার বিয়েতে থাকতে পারেনি। এর চেয়েও কষ্ট আর কি হতে পারে। তবুও জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজ। নিজের প্রিয়তমাকে নিজের অর্ধাঙ্গিনী রূপে দেখার সৌভাগ্য সকলের হয় না। তার হয়েছে, নিঃসন্দেহে সে সৌভাগ্যবান। তবে তার জুঁই ফুলের মুখটা এখনো দেখা হয়নি। এখানে আসার আগে থেকে জুঁইকে কতবার বলেছে একটা পিক পাঠাতে, কিন্তু দুষ্টু বউটা পিক দেয়নি। এটাকে তো রাতে শায়েস্তা করবে। আগে একবার নিজের বাড়িতে নিয়ে তোলা হোক, তারপর দেখাবে মজা। তখনই মেহেদির সামনে এসে কাজে বসলো। ছেলেটা ভাবনা চিন্তা ছেড়েই বিয়েতে মনোযোগ দিল। পরপর 3 কবুল বলে প্রিয়তমাকে নিজের করার আহ্বান জানালো। তারপর কাজে চলে গেল মেয়ের কাছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জুই নিজেও তার প্রিয় পুরুষটাকে 3 কবুলে বলে গ্রহণ করে নিল। এদিকে জান্নাত দুপুরের পর আর মেয়ের কাছে আসেনি। সে এক ঘরে চুপচাপ বসে আছে, কিছু খাচ্ছে না, কারোর সাথে কথাও বলছে না। মেঘ, বন্যা, রিয়া সহ আরও অনেকে খাওয়ার জন্য জোর করে গেছে। অবশেষে মাহমুদা খান এসে কিছুক্ষণ ধমকে গেছে, তবু মেয়েটা কিছুই মুখে তোলেনি। একমাত্র মেয়ের বিয়েতে একটা মায়ের ভেতরটা যে কতটা ভাঙচুর হয়ে যায় হয়তো অন্য কারো বোঝার ক্ষমতা নেই। বাবারা সবসময় উপর থেকে কঠিন থাকে, তাই তো আদরের মেয়ের পর পর করে দেওয়ার কষ্ট বুকে নিয়েও অতিথি আপ্যায়নে ব্যস্ত আছে সারাদিন। কিন্তু জান্নাত পারছে না, তার হাতে কোনো কাজ উঠছে না। বরাবর মনে হচ্ছে একটু পরে তো মেয়েটাকে বুক থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হবে, কিন্তু এটা আটকানোর ক্ষমতা তো কারো নেই। পৃথিবীর নিয়মে বিয়ে হলে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাতেই হবে। এদিকে রিহানের সাথে অতিথি আপ্যায়নের বিভিন্ন কাজে ব্যস্ত, তবে মাঝে মাঝে এসে ত্রিধার খোঁজখবর নিয়ে যায়। এহসান এখানে না আসায় আজকে সে অনেক নিশ্চিন্ত। রিহান নিজেও হবু শ্বশুরবাড়ির মানুষদের বেশ খোঁজ খবর রাখছে। গতকাল থেকে আজ পর্যন্ত রিহানের উপর খানবাড়ির সকলের বেশ সন্তুষ্ট। আগে রিহানের সাথে খানবাড়ির কর্তাদের তেমন একটা কথাবার্তা না হলেও আজকে তাদের সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়া হয়েছে। এমনকি দুপুরের দিকে সে নিজে দায়িত্ব নিয়ে খানবাড়ির থেকে তাদের আনতে গিয়েছিল। আলী আহমদ খান তো বাড়ির বড় জামাই হিসেবে রিহানকে বেশ পছন্দ করেছে। ভাইদের সাথে অনেক প্রশংসা করেছে হবু নাত জামাইয়ের। সন্ধ্যা 7টা, দেখতে দেখতে জুঁইয়ের বিদায়ের ঘণ্টা বেজে উঠল। চারিদিকে হৃদয় বিদারক অসহনীয় কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। একদিকে জুঁইয়ের কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ, অন্যদিকে জান্নাত গত 1 ঘণ্টায় 2বার জ্ঞান হারিয়েছে। ওদের সাথে কান্নায় শরিক হয়েছে মেয়ে পক্ষের বাকি মহিলারা। আসিফ ও আরিফ সেই কখন থেকে সোফায় স্তব্ধ হয়ে বসে আছে। আইরিনের হাজবেন্ড ওদের 2 ভাইকে কতবার ডেকে গেছে মেয়েকে বিদায় দেওয়ার জন্য, কিন্তু ওরা দুজনের একজনও যায়নি। তখনই হুট করে জুঁই দৌড়ে এসে আব্বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আসিফ এবার আর নিজেকে সামলাতে পারল না। তার চোখে বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা পানি। আশেপাশে দাঁড়িয়ে মা, চাচি, ভাবি, মামি, দাদি, নানি, বান্ধবীরা সবাই কান্নাকাটি করছে। ত্রিধাকে হেঁচকি তুলে কাঁদতে দেখে আহিয়ান পাশে গিয়ে দাঁড়িয়ে টিস্যু এগিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, তোর এত কান্নাকাটি কিসের? তোকে তো আর কেঁদে কেটে বাড়ি ছেড়ে যেতে হচ্ছে না। আহিয়ানের কথায় ত্রিধা রেগে গিয়ে নিজের মাম্মামদের পাশে গিয়ে দাঁড়ালো। সেটা দেখে আহিয়ান মুচকি হেসে গেল রিহানের দিকে। ছেলেটার মন আজকে বেশ খারাপ। তার নিজের আপন ছোট বোন নেই। এই জুঁইটাই তার একমাত্র বোন। বোনটা আজকে চলে যাবে। এইটা একটা ভাইয়ের মন কি করে মানবে?
এদিকে ভিড়ের মধ্যে একপাশে দাঁড়িয়ে শোভা ও নীল চোখের পানি ফেলছে। কোথা থেকে যেন মৃদুল এসে পাশে দাঁড়ালো, তারপর হালকা ঝুঁকে মেয়েটাকে কানের সামনে ঠোঁট নিয়ে বলল, ভালোভাবে কান্নার ট্রেনিং নাও সাবান শোভা, নিজের বিয়েতে কাঁদতে হবে তো। ওর কথা শুনে শোভার রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি যাবেন এখান থেকে? আমাকে একদম ডিস্টার্ব করবেন না। যদি না যাই আমি কিন্তু আমার বয়ফ্রেন্ডের কাছে আপনার নামে বিচার দিব। তখন সে আপনার হাত পা ভেঙে রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখবে। ওর কথা শুনে না চাইতেও মৃদুল হেসে দিল, অতঃপর ঠোঁটে বাঁকা হাসি টেনে বলল, উফ, তোমার এত আত্মবিশ্বাস দেখে হাত পা ভেঙে রাস্তায় মোড়ে ঝুলে থাকতে ইচ্ছে করছে। প্লিজ তোমার বিএফকে ডাকো, এই সুযোগে সেই হতবাগার সাথে সাক্ষাৎ হয়ে যাক, যে তোমার মতন রাগিনীকে সামলায়। আমি মোটেও তার সাথে রাগ দেখাই না, আমিও কুল, আমার বয়ফ্রেন্ডও কুল। ও রিয়েলি? দেখো, দুই কুল একসাথে থেকে যেন আগুন না ধরে যায়। শোভা এবার তপ্ত চোখে তাকালো, সেটা দেখে মৃদুল মিটিমিটি হেসে বলল, সরি সরি, রাগ করে না রাগিনী, আমি তোমাকে আর জ্বালাবো না, তুমি বরং কান্নাকাটি মনোযোগ দাও। ক্যারি অন, বাই বাই। পাশ থেকে নীল শোভাকে খোঁচা মেরে বলল, তোর ব্যাপার কি বলতো? একটু পরপর দেখছি এই ছেলেটার সাথে গুজর গুজর করছিস, আবার জিজ্ঞেস করলে বলতে চাচ্ছিস না, তাহলে এত কথা কি বলিস? আরে বইন, আমি জানি না 1 ঘন্টা পর পর এই ভিলেন কোথা থেকে হাজির হয়, আসে, দু একটা খোঁচা মারা কথা বলে, আবার কোথায় যেন উদা হয়ে যায়। বাদ দে, ওইদিকে দেখ। বলেই ওরা দুজন জুঁইয়ের দিকে তাকালো। মেয়েটা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে। এবার আসিফ কাউকে আর মেয়ের জ্ঞান ফেরাতে দিল না। কপালে একটা চুমু দিয়ে মেহেদিকে হাতের ইশারা কাছে ডাকলো। মেহেদি এতক্ষণ পাশেই দাঁড়িয়েছিল। ছেলেটা অপরাধী অপরাধী ফেস করে তাকিয়ে দেখছে বিদায়ের করুণ দৃশ্য। শ্বশুর আব্বু ডাকতে সামনে গেল। আসিফ জুঁইয়ের হাতটা মেহেদির হাতে তুলে দিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে করে বলল, আমার মেয়েটাকে দেখে রেখো। তোমার হয়তো অনেকেই আছে, কিন্তু আমাদের এই মেয়েটা ছাড়া আর কেউ নেই। আমার মেয়েটা হুটহাট এটা সেটা আবদার করার অভ্যাস আছে। আমি মধ্যরাতে তাকে আইসক্রিম কিনে এনে খাইয়েছি। আবদারগুলো সম্ভব হলে পূরণ করো, সম্ভব না হলে বুঝিয়ে বলো, কিন্তু কখনো আঘাত দিও না। বলতে বলতে আসিফের গলার শব্দ কেমন যেন নিভে আসছে, গলা দিয়ে কথা বের হচ্ছে না। তাই সে আর কিছু না বলে আলতো হাতে মেহেদির মাথায় হাত বুলিয়ে দিল। মেহেদি ওনার হাত নিজের হাতে নিয়ে ভরসা দিয়ে বলল, আব্বু, আপনি চিন্তা করবেন না, আমি ওকে সবসময় দেখে রাখবো, ওর সব আবদার পূরণ করার চেষ্টা করব। আমার অনেকেই থাকতে পারে, কিন্তু স্ত্রী একটাই, তাকে আমি সর্বোচ্চ সুখে রাখতে চাই, আমাদের জন্য দোয়া করবেন। অতঃপর আসিফ মেহেদির বাবার হাতে জুঁইকে বুঝিয়ে দিলেন। এদিকে আহিয়া নিজের পাপার পাশে দাঁড়িয়ে পাপার এক বাহু ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আবির কয়েকবার মেয়ের চোখের পানি মুছে দিয়েছে। মেয়ের কান্নার কারণ সে বুঝতে পারছে না, তেমনটা নয়। তারও তো কষ্ট হচ্ছে, আর মাত্র 1 মাস পর তার মেয়েটাও তো এভাবে বুক খালি করে অন্যের ঘরে চলে যাবে। ভাবতে দম আটকে আসছে তার। আহিয়া ফুপিয়ে কাঁদতে কাঁদতে মৃদু কণ্ঠে বলল, সরি পাপা। আবির মেয়ের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, কেন আম্মু? আমি নিজের অজান্তেই তোমাকে কষ্ট দিয়েছি পাপা, তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারিনি, তুমি আমার প্লিজ ক্ষমা করে দিও। আবির মুচকি এসে মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলল, পাগলি মেয়ে, আমি একটু কষ্ট পাইনি, বরং ভালোই হয়েছে। সৈকতকে বিয়ে করলে তোমাকে দেশের বাহিরে নিয়ে চলে যেত, তার চেয়ে ভালো রিহানের সঙ্গে বিয়ে হচ্ছে। ছেলেটা অনেক ভালো, আমার মামুনির চয়েস বেস্ট, আমি সত্যি বলছি। তুমি সত্যি বলছো পাপা? 100%। এত আবেগ ঘন কান্নাকাটির মাঝে দেখতে দেখতে আরও 30 মিনিট কেটে গেল। এবার মেহেদি অজ্ঞানরত জুঁইকে কোলে করে গাড়িতে নিয়ে তুলল। অবশেষে সকলের থেকে বিদায় নিয়ে বরযাত্রীর গাড়ি ছুটল তাদের আপন নীড়ে। রাত 10টার দিকে খানবাড়ির সবাই যার যার প্রয়োজনীয় ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে বাড়ি ফেরার জন্য। মিমসি কখন থেকে মুখ ফুলিয়ে বসে আছে, বারবার সকলকে বলছে আগামীকালকে যেতে, কিন্তু আবির জানিয়েছে ছুটি শেষ হয়ে এসেছে। রবিবার থেকে অফিস, স্কুল, কলেজ সব আবার খোলা, তাই আজকে বাড়িতে গেলে কালকে সারাদিন রেস্ট করবে, পরশুদিন থেকে আবারও প্রতিদিনের কর্মজীবন ফিরে যাবে। আসি বারবার বলেছে আগামীকালকে মেয়ে আনতে যাওয়ার কথা, কিন্তু আবির জানিয়েছে তারা কেউ যাবে না। সেটা শুনে রাকিব রেগে গিয়ে বলেছে তাদের ইচ্ছে না হলে না যেতে, কিন্তু আমার ছেলে বউ তো অবশ্যই যাবে, সাথে তার বড় ভাই ও ছোট বোনও যাবে। আব্বুর এমন কথা শুনে রিহানের বেশ লজ্জা লেগেছে। এতদিনে মনে হচ্ছে বউটাকে নিজের করে পাচ্ছে। এদিকে আহিয়া পাপার পাশে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। তানভীর এগিয়ে এসে আবিরকে আস্তে করে বলল,
ভাইয়া, বাড়ির ছোটদের তুমি যেতে দাও। রাকিব ভাইয়ার বাড়ির হবু বউ আহিয়া, তারা তো চাইবে একমাত্র ছেলে বউকে সকল অনুষ্ঠানে নিয়ে যেতে, তাই তুমি আর নিষেধ করো না। তানবীরের কথায় আবির আর বাধা দিল না। রাকিবকে সম্মতি জানিয়ে খানবাড়ির সকলকে বাড়ি থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। আগামীকালকে খানবাড়ি থেকে আহিয়াও ত্রিধা জয়কে আনতে যাবে। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। মেহেদী এখনো রুমে আসেনি। আগামীকাল এই বাড়িতে আয়োজন করা হয়েছে, সেটা ওয়েডিং রিসেপশন। এর নিয়ে মেহেদী প্রচুর ব্যস্ত। এখানে আসার পর জুয়ের জ্ঞান ফেরানো হয়, তারপর প্রায় ঘন্টাখানেক সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। তার এত কান্নাকাটির মাঝে আশেপাশে মহিলারা বউ দেখে দেখে যাচ্ছে। দীর্ঘ 2 ঘন্টা সে এর মতো চুপচাপ বসেছিল। ওকে এই বাড়িতে আনার সময় সাথে এসেছিল রিহান ও আহিয়ান। বোনকে শ্বশুরবাড়িতে দিয়ে বুঝিয়ে রেখে গেছে। তারপর রাত প্রায় 12টার দিকে রাতে বাসর ঘরে বসিয়ে রেখে গেছে মেহেদী, কাজিন ও ভাবিরা। এর মাঝে মিশকা অনেকবার এসে খোঁজখবর নিয়ে গেছে কিছু লাগবে কিনা। সারাদিনের ক্লান্তিতে মেয়েটার শরীর ভার হয়েছিল, তাই মিশকা গর্জিয়াস লেহেঙ্গা চেঞ্জ করে সে দীর্ঘ একটা শাওয়ার নিয়ে গায়ে সিঁদুর লাল রঙের একটা শাড়ি জড়িয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যখন সে ভেজা চুলগুলো মোছায় ব্যস্ত, তখনই অনুভব করলো পেছন থেকে একজোড়া শক্ত পুরুষালী শীতল হাত ওর কোমর জড়িয়ে ধরেছে। অপরিচিত জায়গায় প্রথম খানিকটা ভয় পেল। সামনের আয়নায় যখন চোখ পড়ল, প্রিয় পুরুষটার মুখ দেখল। সাদা পাজামাতে তাকে আজকে অনেক সুদর্শন পুরুষ লাগছে। জুই মেহেদীর হাত ছাড়িয়ে মাথায় ঘোমটা দিল, তারপর স্বামীর পা ছুঁয়ে সালাম করতে চাইতেই মেহেদী আটকে দিয়ে বুকে জড়িয়ে ধরল। আজ শনিবার। খানবাড়ির সকলের সকাল আজকে একটু দেরি করেই শুরু হয়েছে। গত 2 দিনে বিয়েবাড়ির ক্লান্তি এখনো শরীর থেকে কাটেনি। খানবাড়ির বেশিরভাগ সদস্যই ফজরের নামাজ পড়ে আবার শুয়েছে। এখন সকাল 9টা। বাড়ির বউরা ঘুম থেকে উঠেই নাস্তা বানানোর জন্য কিচেনে ব্যস্ত। বন্যা ঝটপট চা বানিয়ে সকলকে দিয়ে গেছে। বাড়ির ছোট সদস্যরা এখনো ঘুম থেকে জাগেনি। এদিকে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে বাড়ির সকল পুরুষ সদস্য সহ মালিয়া খান, হালিমা খান ও আকলিমা খান। আবির চায়ে চুমুক দিয়ে কিছু একটা ভাবলো, অতঃপর আব্বু চাচুদের দিকে তাকিয়ে বলল, গতকাল মন্ত্রী সাহেবের একটা প্রপোজাল দিয়েছেন। আবিরের কথা শুনে সকলেই মনোযোগ দৃষ্টি তাকালো। মোজাম্মেল খান হালকা গম্ভীর কণ্ঠে বললেন, কিসের প্রপোজাল? উনি চান এহসান ও ত্রিধার এঙ্গেজমেন্ট আহিয়ার সাথেই হয়ে যাক। আলী আহমদ খান চায়ের কাপটা সেন্টার টেবিলে রেখে আগ্রহী কণ্ঠে বললেন, এটা তো অনেক ভালো কথা। রিং পরালেই তো আর বিয়ে হয়ে যায় না। বিয়ে না হয় লেখাপড়া শেষ করেই করলো, আর এখন বিয়ে করলেই বা সমস্যা কি? ওর বিয়ের যথেষ্ট বয়স হয়েছে। ওর সাথের বান্ধবী জুইও তো বিয়ে হয়ে গেল, সে কি লেখাপড়া করছে না? এতক্ষণ পরে তানভীর উত্তর দিল, সবই তো বুঝলাম বড় আব্বু, কিন্তু মেয়েটা কে কে বুঝাবে এসব নিয়ে? এর আগেও ওর সাথে আমার অনেকবার কথা হয়েছে, ওর কথা একটাই, এখন বিয়ে করবে না। এবার আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, ত্রিধার কি অন্য কাউকে পছন্দ? তানভীর ওনার কথায় কেন যেন সারা ঘরের মানুষ স্তব্ধ হয়ে গেল। আলী আহমদ খান আবারও বললেন, এমন সুপাত্রকে এত অবহেলা করার মতন কোনো কারণ আমি দেখছি না। তানভীর এবার থতমত খেয়ে বলল, না মানে বড়াব্বু, তেমন কিছু না, বয়স কম তাই বিয়ে বিষয়টা কে ইগনোর করতে চায়। এতক্ষণ ধরে চুপচাপ সকল কথাই শুনছিলেন ইকবাল খান। এখন তানভীরের কথায় জবাব তিনি বললেন, সবই বুঝলাম, কিন্তু ওর বিয়ের যথেষ্ট বয়স হয়েছে। তাছাড়া ওনারা তো শুধু রিং পরাতে চাইছেন, তাই আমি বলবো ত্রিধার সাথে এ ব্যাপারে কথা বলা উচিত।